খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে বাংলা সাহিত্যে কিছু ধর্মমূলক আখ্যান কাব্যের সন্ধান মেলে। বাংলা সাহিত্যের ইতিহাসে এইসব ধর্মমূলক আখ্যান কাব্যই মঙ্গল কাব্য অভিধায় চিহ্নিত করা হয়। মঙ্গল অর্থাৎ কল্যাণ। এই কল্যাণের সঙ্গে মাহাত্ম্যসূচক একটা সম্পর্ক যোজনা করে বা যুক্ত করে দেবদেবীদের মহিমা কীর্তনের অভিপ্রায়ে রচিত হয়েছে বাংলা মঙ্গল কাব্যগুলি। আসলে এই দেবদেবীদের মহিমা প্রকাশ করা হয়েছে প্রধানত তাদের স্বেচ্ছাচারজনিত ভয় ভীতির কারণে। তোমরা প্রত্যেকটা মঙ্গল কাব্যে দেখবে দেবতাদের একটা ভয়ভীতির পরিচয় অবশ্যই আছে। কোনো কোনো ক্ষেত্রে আবার এটার প্রকাশ লক্ষ্য করা যায় কিছু পাওয়ার একটা অভিলাষ। এইসব অভিলাষেই মঙ্গল কাব্যের কবিগণ কোনো অধিষ্ঠাত্রী দেবী বা দেবতার গুণকীর্তন করে এই কাব্যধারার সূচনা করেছেন। এই মঙ্গল কাব্যধারার সূচনা পর্বে আমরা আলোচনা করতে গেলে বলতে পারি মঙ্গল কাব্যের আবার দুটো পর্যায় রয়েছে, একটা প্রধান মঙ্গল কাব্য আর একটা হচ্ছে অবশ্যই অপ্রধান মঙ্গল কাব্যের ধারা। যদি আমরা এই প্রধান মঙ্গল কাব্যের ধারা লক্ষ্য করি তাহলে প্রথমেই যার নাম পাবো সেটা হচ্ছে মনসা মঙ্গল কাব্য, তারপর চণ্ডীমঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য, শিবমঙ্গল, অন্নদা মঙ্গল। আর যদি একটু অপ্রধানের দিকে নজর দিই তাহলে কি পাবো, যেমন কালিকা মঙ্গল, রায় মঙ্গল, দুর্গা মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, শীতলা মঙ্গল প্রভৃতি কাব্যগুলো আমরা দেখতে পাবো এই মঙ্গল কাব্যের যে দীর্ঘদিনের ধারা তাকে বাঁচিয়ে রেখেছে। তবে মধ্যযুগের এই যে মঙ্গল কাব্যগুলো এর মধ্যে সবচেয়ে প্রাচীন কিন্তু মনসা মঙ্গল কাব্যের ধারা। দেবী মনসার মাহাত্ম্যসূচক কীর্তন করা বা তার সর্বাপেক্ষা প্রচার করাই এই মনসা মঙ্গল কাব্যের প্রধান বিবেচ্য বিষয়। তবে এই মনসা মঙ্গল কাব্যের প্রচার যে আমাদের মধ্যযুগের সাহিত্য ধারাতে ঘটেছিল এটা যেমন নিশ্চিত, তেমনি এই মঙ্গল কাব্যের প্রচার আমাদের বাংলাকে ভেদ করে বাংলার বাইরেও প্রচার লাভ করেছিল, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এখন কথা হচ্ছে এই মনসা মঙ্গল কাব্যধারা আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়টা মাথায় আনতে হয় তা হচ্ছে দেবী মনসার কথা। কিছু কিছু অর্বাচীন পুরাণে মনসার কাহিনী বিবৃত হলেও বস্তুত মনসা যে কোনো এক অনার্য সমাজ থেকে গৃহীত হয়েছিল এ বিষয়ে পণ্ডিতগণ অভিন্ন মতামত প্রকাশ করেছেন। বেদ এবং মহাভারতে সর্প এবং নাগ জাতির বিবরণ থাকলেও দেবী মনসা ও মনসা মঙ্গল কাহিনীর সঙ্গে এদের যে খুব কাছের সম্পর্ক রয়েছে এমনটা কল্পনা করা যায় না। তবে মূলত দক্ষিণ ভারতে দ্রাবিড় জাতির মধ্যে মঞ্চামা নামে এক দেবীর সর্পদেবীর পুজো প্রচলন ছিল, অর্থাৎ সর্পদেবী পূজিতা হন। মনে করা হয় এই মঞ্চামা থেকেই ক্রমে মনচামা এবং পরিবর্তিত হয়ে মনসামা বঙ্গীয় সমাজে আবির্ভাব ঘটেছে। অবশ্য এই নামের সাথে আমাদের একটা প্রাচীন ঐতিহ্যগত বিভিন্ন দেবদেবীর গুণগত কিছু সম্পর্ক যুক্ত হয়ে থাকতে পারে বলেও অনুমান করা হয়। আমরা আজকে আমাদের এই আলোচনামূলক ক্লাসে এই মনসা মঙ্গল কাব্যধারার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই মনসা মঙ্গল কাব্যধারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ। সে মাদ্রাসা বা এসএলএসটি বা পিএসসি। তোমরা জানো সাম্প্রতিক সময়ে পিএসসির একটা বিজ্ঞাপন আসতে চলেছে বলে অনুমিত করা হচ্ছে। পিএসসি সিলেবাসেও কিন্তু মনসা মঙ্গল কাব্য পাঠ্য রয়েছে। তাহলে মনসা মঙ্গল কাব্য আলোচনাকালে আমাদের কিন্তু এই কাব্যের খুঁটিনাটি বিষয়গুলোও আলোচনা করা দরকার হয়ে পড়ে। আমরা প্রথমেই যে বিষয়ের আলোচনা করব সেটা হচ্ছে এই মনসা মঙ্গল কাব্যের বিস্তারটা কেমন। দেখো, যদি বিস্তারের দিকে লক্ষ্য করি আমরা পাবো ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতক, প্রায় 500 বছর কিন্তু এই মনসা মঙ্গল কাব্যের বিস্তার ঘটেছিল।
আর এই কাব্যের যদি খণ্ড বিভাগ করি তাহলে আমরা দেখব প্রথমত দুটো খণ্ডে বিভক্ত ছিল মনসামঙ্গল কাব্য, একটা দেবখণ্ড এবং আর একটা হচ্ছে মানবখণ্ড, অনেকে আবার একে নরখণ্ড বলে থাকেন। যাই হোক, আমরা কিন্তু দুটো খণ্ডের কথাই বলবো। আর এই কাব্যের কাহিনী তাহলে কেমন? মনসামঙ্গল কাব্যের কাহিনী তিনটে পর্বে বিন্যস্ত। আচ্ছা, তিনটে পর্বের মধ্যে তাহলে প্রথম পর্বে কি আছে? শিব দুর্গার লৌকিক বা পৌরাণিক কাহিনী রয়েছে, মনসার জন্মের কথা রয়েছে, চণ্ডীর সাথে মনসার বিবাদ, মনসার বিষ দৃষ্টিতে শিবের মূর্ছা এবং মনসার দ্বারা তার পুনর্জীবন লাভ, মনসার বিবাহ ইত্যাদি বিষয়গুলো প্রথম ভাগে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর তাহলে দ্বিতীয় ভাগে কি রয়েছে? এই যে হালিক, জালিক, মুসলমান প্রভৃতির কাছে মানে ইত্যাদির কাছে মনসা দেবী তার নিজের পূজা প্রচার করেছিলেন, পূজা আদায় করেছিলেন। আর তৃতীয় পর্বে আমরা কি দেখতে পাবো? চন্দ্রধর অর্থাৎ চাঁদ সদাগর বা চাঁদ বেনের কাছ থেকে এই মনসা দেবীর পুজো আদায়ের একটা চেষ্টা, তার 6 পুত্রকে হত্যা করা মানে নাশ করা। তারপরে কি দেখতে পাবো? লক্ষিন্দর বেহুলার বিবাহ বাসরে সর্পদংশনে লক্ষিন্দরের মৃত্যু, বেহুলার চেষ্টায় লক্ষিন্দর এবং তার 6 ভাইয়ের পুনর্জীবন লাভ, অবশেষে চাঁদ সদাগর বা চাঁদ বেনের দ্বারা মনসা পূজা। এই তো মোটামুটি মনসামঙ্গল কাব্যের কাহিনী ধারা। এবার এই কাহিনীর উৎপত্তি মূলত কোথা থেকে হয়েছে? দেখো, মনসামঙ্গল কাহিনীর উৎপত্তি কোথায়, এপার বাংলায় নাকি ওপার বাংলায়, এ নিয়ে অবশ্য তর্ক বিতর্কের শেষ নেই। তবে এটা মনে করা হয় মনসামঙ্গল কাব্যের কাহিনী ধারা মূলত সূচনা হয়েছিল পশ্চিমবঙ্গে, অর্থাৎ এই রাঢ়বঙ্গে। আচ্ছা, এর পেছনে যুক্তি কি দেখিয়েছে সকলে? যুক্তি হচ্ছে এটাই, মনসামঙ্গল কাহিনী যখন আমরা পড়ি পাঠ করি তখন এখানে বাংলার অর্থাৎ ভাগীরথী এবং সহ বেশ কিছু নদ নদী এবং তার তীরবর্তী স্থানগুলোর কথা উল্লেখিত হয়েছে বারবার। এই ভাগীরথী এবং তার পার্শ্ববর্তী তীরবর্তী অঞ্চলগুলোর কথা পশ্চিমবঙ্গের কবিরাই কিন্তু সবচেয়ে ভালো জানতেন। পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের কবিদের এ সম্পর্কে কিন্তু এত নিখুঁত ধারণা ছিল না। যাই হোক, এ নিয়ে তর্ক বিতর্ক চলতেই পারে, চলতেই থাকবে। তবু আমরা মূলত বলবো যে মনসামঙ্গল কাব্য কাহিনী ধারা বিস্তার লাভ করেছিল বা উৎপত্তি লাভ করেছিল মূলত পশ্চিমবঙ্গকে ঘিরে বা রাঢ়বঙ্গকে ঘিরে। বিষয়টা আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে এসেছে, তাই না? আচ্ছা, আর কি দেখবো আমরা? না, এরপরে এই যে মনসামঙ্গল কাব্য ধারা আলোচনা করছি না, এই কাব্যের চরিত্র প্রসঙ্গে দেখব। যদি চরিত্র আমরা দেখি তাহলে প্রথমেই যে চরিত্র পাবো সেটা হচ্ছে মনসা, তারপরে চাঁদ সদাগর, তারপরে লক্ষিন্দর, বেহুলা, সনকা, এই চরিত্রগুলো পাবো। এই চরিত্রগুলোর পরিচিতির একটু দেখি। আমরা জানি মনসা হচ্ছে একটা পৌরাণিক চরিত্র, তাই না? আর চাঁদ সদাগর বিজয় সাধুর পুত্র ছিলেন চাঁদ সদাগর, তাকে তুলনা করা যেতে পারে চম্পকনগরের রাজা হিসাবে। আর সনকাকে ছিলেন চাঁদ সদাগরের স্ত্রী ছিলেন লক্ষিন্দর, চাঁদ সদাগরের পুত্র, আর বেহুলা ছিলেন লক্ষিন্দরের স্ত্রী, উজানিনগরের সাইপেনের কন্যা ছিলেন তিনি। তাহলে মোটামুটি এই যে চরিত্র পরিচয়টা আমরা কিন্তু এই অংশে দেখে নিতে পারলাম। আমরা যে যে চরিত্রগুলো পড়লাম না, লক্ষিন্দর, বেহুলা, চাঁদ সদাগর, এগুলো কিন্তু প্রত্যেকেই মানে এরা প্রত্যেকেই স্বর্গ থেকে অভিশাপ পেয়ে, অর্থাৎ স্বর্গ থেকে তাদেরকে অভিশাপ দিয়ে মর্তে পাঠানো হয়েছে। তাহলে স্বর্গে এদের নাম কি ছিল আর মর্তেই বা এদের নাম কি হলো? দেখো, আমরা একদিকে চরিত্র আর একদিকে পূর্ব নামগুলো আলোচনা করেছি। চাঁদ সদাগর এর পূর্ব নাম ছিল চন্দ্রধর, আর লক্ষিন্দরের পূর্ব নাম ছিল অনিরুদ্ধ, আর বেহুলা ছিল এই অনিরুদ্ধর স্ত্রী উষা। তাহলে পৌরাণিক নাম এবং মঙ্গল কাব্যে তাদের নাম, বিষয়টা আমরা জানতে পারলাম। এবার যদি আমাদের আরও কাহিনী ধারা এগিয়ে নিয়ে যেতে হয় বা আলোচনা এগিয়ে নিয়ে যেতে হয়, এরপরে আমাদের দেখতে হবে এই মনসামঙ্গল কাব্যের কবি কারা কারা ছিলেন। মনসামঙ্গল কাব্যের কবিদের কথা যদি আলোচনা করি, প্রথমে যার কথা বলবো তিনি হলেন কানা হরিদত্ত, তারপর নারায়ণ দেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, দ্বিজবংশী দাস, কেতকা দাস ক্ষেমানন্দ,
তন্ত্রবিভক্তি, জগজ্জীবন ঘোষাল, ষষ্ঠীবর দত্ত এবং জীবন মৈত্র, এইরকম বহু কবির নাম উল্লেখ করা যায়। এই কবিরা কোন সময়ে আবির্ভূত হয়েছিল একটু তো আলোচনা করবই। তার আগে এই যে মনসামঙ্গল কাব্যধারার কবি, এই যে নামগুলো পেলাম, এরা কোথাকার কবি ছিল? দেখো, কেউ ছিল রাঢ়বঙ্গ বা পশ্চিমবঙ্গের কবি, কেউ ছিল পূর্ববঙ্গের কবি, কেউ ছিল উত্তরবঙ্গের কবি। তাহলে রাঢ়বঙ্গের কবি কারা, পূর্ববঙ্গের কবি কারা এবং উত্তরবঙ্গের কবি বা কারা ছিলেন, এই বিষয়টা একটু দেখা দরকার আছে। চলো এই বিষয়টা একটু দেখে নিই। দেখো, আমি একটা ছকের সাহায্যে এই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করছি। রাঢ়বঙ্গ বা পশ্চিমবঙ্গের কবি হিসাবে বিখ্যাত বিপ্রদাস পিপলাই, কেতকাদাস ক্ষেমানন্দ এবং পরবর্তী সময়ে বিষ্ণু পালের কথা বলা যেতে পারে। আর পূর্ববঙ্গের কবি যদি বলি, কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, দ্বিজবংশী দাস, ষষ্ঠীবর দত্ত, এদের নাম বলা যেতে পারে। আর উত্তরবঙ্গের প্রধান কবি হিসাবে যাদের কথা বলবো, তন্ত্রবিভূতি, জগজ্জীবন ঘোষাল এবং জীবন মৈত্র, এদের কথা আমাদের কিন্তু বলতেই হয়। এই যে কবিদের নামগুলো আমরা পড়লাম, এরা কোথাকার কবি ছিল সে বিষয়েও জানলাম। আমাদের আরও একটা বিষয় জানা দরকার, যে এদের কাব্যের নামগুলো কি কি এবং এরা কোন কোন সময়ে আবির্ভূত হয়েছিল। যেমন এই ছকটা যদি একটু দেখো, তাহলে বিষয়টা তোমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কানাহরি দত্ত 12 থেকে 13 শতক, অর্থাৎ দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকের মধ্যেকার। অবশ্যই এটা নিয়ে অনেকের মধ্যে বিতর্ক আছে, আমরা বিতর্কে যাব না। প্রচলিত মতবাদ অনুযায়ী মনে করা হয় তিনি দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকের মধ্যে বর্তমান ছিলেন। আর তার কাব্যের নাম হিসাবে পাওয়া যায় পদ্মার সর্পসজ্জা। এরপরে নারায়ণ দেব, ইনি পঞ্চদশ শতকের কবি, তার কাব্যের নাম পদ্মাপুরাণ। তবে এই পদ্মপুরাণ না পদ্মাপুরাণ, এ নিয়ে বিস্তর জলঘোলা রয়েছে। পদ্মাপুরাণটাই তোমরা পড়ে রাখো, অসুবিধে হবে না। বিপ্রদাস পিপলাই, ইনি পঞ্চদশ শতকের কবি, তার কাব্যের নাম মনসা বিজয়। বিজয়গুপ্ত, ইনিও পঞ্চদশ শতকের কবি, তার কাব্যের নাম পদ্মাপুরাণ। এরপর দ্বিজবংশী দাস, ষোড়শ শতকের কবি, তার কাব্যের নাম পদ্মাপুরাণ। কেতকাদাস ক্ষেমানন্দ, সপ্তদশ শতকের কবি, তার কাব্যের নাম ক্ষেমানন্দী। অবশ্য তার কাব্যের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত রয়েছে। আমরা মোটামুটি বিজয়গুপ্ত এবং কেতকাদাস সম্পর্কে বিস্তারিত আলোচনা আগে করেছি। এই চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা সেই ক্লাস দুটো দেখে নিতে পারো, তাহলে মনসামঙ্গল কাব্যের প্রধান দুটো কবি প্রসঙ্গে তোমাদের জানা হয়ে যাবে। যদি ক্লাস দুটো দেখার খুব ইচ্ছে থাকে, তাহলে তোমরা উপরের দিকে যে আই বাটনটি দেখতে পাচ্ছ, সেই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবে। এমনকি এই ভিডিওর একদম লাস্ট এন্ড স্ক্রিনেও আমি এই ক্লাস দুটো লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবে। এখনই স্কিপ করার দরকার নেই, তোমরা শেষ পর্যায়ে গিয়ে একদম এন্ড স্ক্রিন থেকে ক্লাস দুটোকে দেখে নিও। যাই হোক, দেখো, এই যে কেতকাদাস ক্ষেমানন্দ আমরা বললাম সপ্তদশ শতকের কবি, তার কাব্যের নাম ক্ষেমানন্দী। এরপর দেখব তন্ত্রবিভূতি, ইনি সপ্তদশ শতকের কবি, তার কাব্যের নাম মনসা মঙ্গল। এরপরে জগজ্জীবন ঘোষাল, তিনি সপ্তদশ শতকের কবি। তবে কিছু কিছু সাহিত্যের ইতিহাস বইতে আমি বিষয়টা দেখেছি তিনি অষ্টাদশ শতকের কবি বলে উল্লেখ করা হয়েছে। তবে আমার মনে হয় ইনি সপ্তদশ শতকের শেষ থেকে অষ্টাদশ শতকের প্রথম পর্বের সময়কালে তিনি বর্তমান ছিলেন। তার কাব্যের নাম মনসামঙ্গল। এরপরে দেখব ষষ্ঠীবর দত্ত, ইনি অষ্টাদশ শতকের কবি, কাব্যের নাম পদ্মাপুরাণ। আর জীবন মৈত্র, ইনিও অষ্টাদশ শতকের কবি, তার কাব্যের নাম মনসামঙ্গল। তাহলে এই যে মনসামঙ্গল কাব্যধারার আলোচনা, এই কাব্যের আলোচনাতে আমরা কবিদের পরিচয়, মনসামঙ্গল কাব্যের বিস্তারিত পরিচয় তুলে ধরার চেষ্টা করলাম। দেখো, প্রত্যেকটা কবি সম্পর্কে আলোচনা করতে গেলে ক্লাসটা অনেকটাই দীর্ঘ হয়ে যাবে। আর তাছাড়া এখান থেকে দুটো ক্লাস করানো হয়েছে, বাকি যেগুলো রয়েছে আমি চেষ্টা করব সে বিষয়গুলো তোমাদের জন্য তুলে ধরার। তোমরা জানো পিএসসি সিলেবাসে মনসামঙ্গল কাব্যধারা পাঠ্য রয়েছে। তোমরা পিএসসির প্রস্তুতির জন্য এই ক্লাসটাকে খুব জোর দিয়ে দেখতে পারো, কেননা এখন সিলেবাস পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ তোমরা জানো টেক্সটগুলো, অর্থাৎ নাটক, উপন্যাস, গল্প, এগুলোর পরিবর্তন হতে পারে, কিন্তু সাহিত্যের ইতিহাস পরিবর্তন হবে বলে খুব একটা মনে হয় না। উপরন্তু সিলেবাসে আরও কিছু যুক্ত হতে পারে। যাই হোক,
দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।